জার্মানির বন শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির মাঠ কিছুটা তপ্ত হয়ে রয়েছে ভর ফুটবল বিশ্বকাপের সময়ও। এই সময় বিএনপি বেশ কয়েকটি বিভাগীয় সমাবেশ সফলভাবে করেছে। এখনো আগামীকাল রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ রয়েছে, 10 তারিখে রয়েছে ঢাকা বিভাগীয় সমাবেশ। রাজশাহী থেকে বিএনপির রাজনৈতিক চিন্তা ভাবনা এবং বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং আন্দোলন নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত, শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয়, আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আপনাকে এই শব্দবন্ধ দিয়েই অনেকে বলতে ভালোবাসেন, এমনকি আপনার প্রতিদ্বন্দ্বী বা যারা বিরুদ্ধ পক্ষ যারা আছেন তারা প্রকাশ্যে বা গোপনে বিষয়টি মেনে নেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কিন্তু আপনার দলের বা আপনার প্রতিপক্ষ দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কেও এরকমটা বলা হয় না। আপনি বিষয়টি কিভাবে দেখেন? আপনার কাছে কি একটু একা লাগে এই সময় রাজনীতিবিদদের মধ্যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হওয়াটাকে একটু মুশকিলের বিষয়? আমি ঠিক সেভাবে ভাবি না কখনো। আমি যে চিন্তা করি আমি ঠিক পরের কথাগুলো আপনার বুঝতে পারিনি। মানে আপনার কাছে যে আপনার পরিচয় হিসাবে যে সবাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে, আমি 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 বলতে চাইছিলাম যে আপনার দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন বা বিরুদ্ধ পক্ষেরও যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কারো সম্পর্কে এরকমটা বলা হয় না। আপনার কাছে কি নিজেকে একা লাগে কিনা এই রাজনীতির এই মাঠে? আপনার মনে হয় কিনা যে আপনি আসলে একা? এবং এইটা আসলে ঠিক আমি জানি না আপনি এটাকে কিভাবে দেখেন, আমরা একটু জানতে চাইছি আপনার মন্তব্য। আমি কখনো সেইভাবে চিন্তা করি না। আমি মনে করি যে আমি আমাদের দেশের রাজনীতির যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমি আমার যেটা আমি বুঝি সেভাবে আমি কাজ করছি এবং আমার সঙ্গে আমার দলের সকলের সঙ্গেই আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা একসাথেই কাজ করি। আর বিরোধী দলের রাজনীতি করি যখন, তখন তো স্বাভাবিকভাবেই জনগণের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ। আর সরকারের তরফ থেকে তারা কি ভাবছেন এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটুকু আমি বুঝি যে আমরা আমাদের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কাজ করছি, সবাই একসাথেই কাজ করছি আমাদের দলের। এবং এখানে একা ভাবার তো কোনো সুযোগ নেই, কারণ আমি তো আপনার এখন লক্ষ লক্ষ মানুষের সঙ্গেই আমরা কাজ করছি। আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে 8টা সমাবেশ করেছি, 8টা সমাবেশে প্রায় প্রত্যেকটি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এবং এই সমাবেশগুলোতে আমরা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছি, আমাদের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। আজকে আমি যে রাজশাহীতে এসেছি, আমি অভিভূত হয়েছি যে এত বাধা বিপত্তি, চতুর্দিকে 3 দিন ধরে গাড়ি ঘোড়া সব বন্ধ, বলা যায় একটা কারফিউ দিয়ে দেওয়া হয়েছে, এমনকি নৌকা পর্যন্ত আটকানোর চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে আজকে আমি যখন মাঠে যাই, আমি দেখলাম লক্ষাধিক মানুষ সেখানে, তারা টেন্ট করে মাঠের মধ্যে আছে। তো সেখানে নিজেকে একা বোধ করার তো কোনো কারণ নেই। আমি কখনোই নিজেকে একা বোধ করি না। আমরা শুরুর প্রশ্নটা যে কারণে করছিলাম যে সেটা হচ্ছে যে আপনি খুব কাদা ছোড়াছুড়ি না করে, খুব গালাগাল না করেও আসলে রাজনীতির মাঠে যে নিজেকে যেভাবে দেখছেন বা যেভাবে আছেন, সেটা কিন্তু আমরা এমনকি আপনার দলেও আমরা সেটা সবসময় দেখি না। সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে আপনি একটু অড ম্যান আউট? এটা আমি কখনোই ভাবিনি এবং ভাবার প্রশ্ন ওঠে, কারণ আমাদের দেশে যে রাজনীতি আছে সেই রাজনীতি আমি করছি, সেখানে সবাই আমরা এখানে আমাদের মতো করেই রাজনীতি করছি এবং এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির, আপনি যেটাই বলেন, দিস ইজ দ্য কালচার অফ টুডে। আজকের দিনের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এটাই হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে 2018 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি। বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল 20 দলকে। রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা? যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার? এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয়। 18 হচ্ছে আপনার 4 বছর আগের বিষয়। 4 বছর আগের বিষয়টাকে এখন এই মুহূর্তে এই আলোচনার মধ্যে আসাটাকে আমি খুব আপনার সমীচীন মনে করি না, কারণ এখন অনেক চড়াই উতরাই পার হয়েছে, অনেক ঢেউ পার হয়েছে, অনেক পানি গড়িয়েছে। এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট। এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই
কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যের কথা বলেছি, এবং সেটা আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় 25টা দলের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে বাম আছে, ডান আছে, 20 দল ছিল, তারাও ছিলেন, সবাই ছিলেন, এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা যুগপৎ আন্দোলন করব। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে। আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি। আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি? আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে, পরে আবার তারা বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামী সম্পর্কে একসাথে চলা না চলা? আপনারা গত 4 বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত 4 বছর শুধু নয়, তারও আগে থেকে, ইনফ্যাক্ট আপনার 2015 সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে 20 দলীয় জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধই ছিল আর কি। আমরা আপনার নিজেরাই গত 4 বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই, দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি সেই দলগুলোর কথা আপনারা সবাই জানেন, আমরা সেভাবে কাজ করছি। আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না, এবং জোটের কথা সামনে আসছেও না। আমরা বিএনপি এই আন্দোলন করছি, তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের। প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আপনার যে আমাদের যে বক্তব্য, আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন, এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না, বা আমরা একসাথে যাব কি যাব না। সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে। জি, জনাব মির্জা ফখরুল ইসলামকে আমরা যে আপনি যে 25টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই? সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না, নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা? না, আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনারা সবাই জানেন, রাইট? এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করিনি, কোনো সংলাপ করিনি। ওকে, এই প্রশ্নটি একটু বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য আমার জন্য একটু বোঝার দরকার ইয়াও বলছেন, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা। আমরা দেখেছি যে 2004 সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই সরকারের সময়, কিন্তু ইদানিং তাকেই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে। এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা? আমি আবার একটু যদি রিপিট করেন প্রশ্নটা দয়া করে, প্রশ্নটা আরেকবার রিপিট করবেন। জি জি জি, শিওর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপির রাজনীতিটা একটু বাকবদল করেছে কিনা, কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন, এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে। এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী। এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা, বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা, এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা, মানে সেটা যদি একটু বলতেন। বা বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, বিএনপির রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা সবসময় যে কথাটা বলে এসেছি, এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস, সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে, এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা শঙ্কা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব।
ডাইভার্সন হয়ে যাবে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনার সঙ্গে কথা বলতে। জি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কন্টেম্পোরারি সমস্যা হিসাবে আমরা যদি দেখি যে আপনাদের আন্দোলনটা হচ্ছে এই মুহূর্তে আপনারা একটাই দাবি করছেন বা এক দফা দাবির দিকে যাচ্ছেন, যেটা বলা হচ্ছে যে এই সরকারের অধীনে আপনারা আর কোনো নির্বাচন করবেন না। আপনারা কি এই সরকারের অধীনে নির্বাচন না করলে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে চূড়ান্ত চিন্তা ভাবনা করেছেন কিনা, বা করলে সেটা কিভাবে আপনারা সেটি বলেছেন একটি রূপরেখা আপনারা দিবেন, কিন্তু সেটির ব্যাপারে কি আপনাদের চিন্তা ভাবনাটা মানে একটি রূপ পেয়েছে? হ্যাঁ, আমরা ইতিমধ্যে আপনি যেটা ঘোষণা করেছি যে আমরা এই সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না। সেই জন্য আমরা যেটা বলেছি সে কথাটা হচ্ছে যে সরকারকে আন্দোলনের মাধ্যমেই তাদেরকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে একটা সংসদ বিলুপ্ত করতে হবে, সেই সঙ্গে নতুন আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে তার পরিচালনায় নির্বাচন হতে হবে। এটা হচ্ছে আমাদের আপনার কথা যেটা আমরা ঘোষণা করেছি। এবং সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী হয়তো 10 তারিখই হতে পারে, সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই লক্ষ্যে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি। আর সেই সঙ্গে আমরা কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় 1 যুগের উপরে বেশি সময় ধরে আওয়ামী লীগ যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে আপনার সংবিধানের যে কাটাছেঁড়া হয়েছে, যে অ্যামেন্ডমেন্ট গুলো এসছে, অন্যদিকে বিচার বিভাগ যেভাবে আপনার পুরোপুরি ভাবে প্রায় একটা দলীয়করণের দিকে চলে গেছে, আপনার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আপনার অর্থনীতিকে যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে, দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন আপনার ব্যাংকিং সেক্টর, অন্যদিকে ফাইন্যান্স সেক্টর, আপনার ইকোনমি, সব মিলিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হয়েছে, যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার, সংস্কার দরকার, এগুলোকে পরিবর্তন আনা দরকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসব এবং সেটা খুব শিগগিরই আসবো। 10 ডিসেম্বর নিয়ে যখন কথা হচ্ছে, মানে এই যে কালকে আপনার একটা রাজশাহী বিভাগীয় সমাবেশ রয়েছে, 10 ডিসেম্বর ঢাকায় একটা বিভাগীয় সমাবেশের কথা আপনারা ঘোষণা করেছেন, তখন দুটি বিষয় সামনে চলে আসে। এই দুটি বিষয় নিয়ে যদি একটি কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে বেগম খালেদা জিয়াকে আবারও জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। আরেকটি কথা বলেছেন আপনার দলের একজন সদস্য জনাব আমানুল্লাহ আমান, বলেছেন যে 10 ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম খালেদা জিয়ার এই কথায়। এই দুটি বিষয়কে যদি আপনার সামনে আনা হয়, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো যে 10 ডিসেম্বরে আসলে কি হতে যাচ্ছে। 10 ডিসেম্বর ব্যাপারটাকে একটা আপনার দুর্ভাগ্যজনক ভাবে 10 ডিসেম্বর হচ্ছে আপনার আমাদের আর যে 8টা বিভাগীয় সমাবেশ হয়ে গেল, গণসমাবেশ হয়ে গেল, আগামীকাল যে আর হতে যাচ্ছে 9টা, 10 ডিসেম্বর হচ্ছে ঢাকার বিভাগীয় সমাবেশ। এটা কোনো জাতীয় সমাবেশ নয়, এটা আপনার খুব পরিষ্কার ধারণা থাকতে হবে আমাদের সকলের। এবং এই বিভাগীয় সমাবেশটা আমাদের কারণ লক্ষ্যটা কি ছিল, দাবিটা কি ছিল? আমরা ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল, ডাল, তেল, লবণের দাম কমানোর ব্যাপারে, আমাদের ছিল জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে, আমাদের ছিল 22শে আগস্ট থেকে আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনে যে আমাদের 8 জন আপনার শহীদ হয়েছে, তাদেরকে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী যে হত্যা করেছে, তাদের ওই হত্যার প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এবং আপনার আমাদের নেতা তারেক রহমান সহ প্রায় 35 লক্ষের উপরে মানুষের যে মিথ্যা মামলা, সেই প্রত্যাহারের দাবিতে আমরা এই আন্দোলনটা শুরু করেছি। এটার ঢাকায় সেই 10 তারিখে এটা আপনার সেই প্রথম ধাপের আন্দোলন শেষ হবে। দ্বিতীয় ধাপের আন্দোলন যেটা শুরু হবে সেটা হচ্ছে ওইখানেই আমরা আপনার